এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন, এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিৎ আছে আমাদের, এবং তাছাড়াও আমার সাথে অরূপ খান, আমার সাথে অলোক, আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন, ইন্দাস থেকে শুরু করে। আমি বাকি রিলিফও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছে, মলয়, নরেন, অরূপ চক্রবর্তী সবাই মিলে, এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন। বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো। যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে। 2 হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলবান আসনের কাছে পাঠাতে হবে, কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে, সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখবো। বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে। সরকারের দিক থেকে যেন কোনো ঔদাসীন্য না হয়, মানে কোনো অবহেলা না হয়। আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে, আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম, আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি, আমি পুরো ভিজেও গেছি। এত ঝড় রাস্তায়, এত আকাশ অন্ধকার করে এসছে, আকাশের মুখ পুরো গম্ভীর, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ, আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে, আমাদের পুলিশও দিচ্ছেন, এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি। पहले 10 दफे लिखा, तो हमारा जो डेलीगेशन वो जाके जल की जो मिनिस्ट्री, पहले पीयूष गोयल भी थे पावर मिनिस्ट्री, उसके पास बहुत दफे जा चुका, लेकिन ये लोग कुछ नहीं कर रहा है। असल में क्या होता है, बंगाल डूब रहा है पानी में, इसको के लिए डीवीसी कुछ काम नहीं करता, डीवीसी ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है, ईसीएल बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। और रघुनाथपुर में और डीवीसी का पानी अभी भी चल रहा है। मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके। उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा सीआर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीवीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहना चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए, जिसमें जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसको करवाड़ी ले लो, उसको किसान का गांव खेती ले लो। ये हम नहीं चाहते हैं, এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব, জল মিটে যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে, এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। বন্যা পরিস্থিতি নিয়ে বর্তমান জেলায় আমার সাথে চিফ সেক্রেটারি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু ফ্লাড এফেক্টেড এরিয়া সবাই ছিলেন। ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা
এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবি চ্যাটার্জি, সিদ্দিকুল্লাহ, আমার সাথে প্রদীপ দা, সিএস চিফ সেক্রেটারি, আমার সাথে ডিএম রাধিকা, আমনদীপ আমাদের এসপি সহ আরো সব অফিসারদের নিয়ে এবং সমস্ত ভিডিও ভার্চুয়ালে ভিডিওরা ছিলেন, লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় 13-14 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। অল এমএলএ প্রেজেন্ট ছিলেন, জেলা পরিষদ ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিল, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ছিলেন, এমপিরা ছিলেন, কীর্তি আজাদ এবং শর্মিলা। আমি আপনাদের যেটা বলবো, আমরা ডিটেলস আলোচনা করেছি। বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন বঙ্গোপসাগরে 2 ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন, তাদের কাছে অনুরোধ করব, পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন, সাইডে কথা না বললেও চলবে। এখন আমি আপনাদের যেটা বলছি, সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি, বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে, অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা, ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি, তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে, মানে ওদের অধীনে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে।
কৃষি ক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। আমাদের সব আগে থেকেও খবরই রাখতো না, এখন তো আমরা মনিটরিং করি 24x7। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব বিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ শেল্টার। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে, এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলের, পিএইচই কে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডি কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে। পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে, তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি, মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অধ্যুষিত বাংলা, এখনো 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো 11 লক্ষ লিস্টে আছে, যেটা নেই সেটা আমরা চেষ্টা করব আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব, যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে 3টে করে তিরপল দিতে বলা হয়েছে, যাদের বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া, রিলিফ, এবং আপনারা এই প্রথম দেখেছেন, আগেও করেছি আমরা, সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে। আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার আর পুলিশকে 10 ট্রাক দিয়েছি, আমাকে সহকর্মীরা দিয়েছিলেন। এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে, কাউকে 5 কেজি চাল, কাউকে 5 কেজি মুড়ি, ডাল, আলু, হাফ কেজি করে সর্ষের তেল, কোথাও সোয়াবিন, কোথাও বিস্কুট, কোথাও চা, এই দুধ বাচ্চাদের। এছাড়াও ডাল বলুন, যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট, সেই ড্রাই প্যাকেটও
আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে। আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে। মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি। বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে। তাদের দুর্যোগ কেটে যাক, তাদের দুর্ভোগ কেটে যাক, মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সব মানুষ, আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয়, এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমি এমএলএ-ও বলেছি, এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো, আমাদের এমপি যারা, তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন। বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে, একজন পায় আর একজন না পায়, প্রবলেম হয়ে যায়। সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করব, কারণ সার্ভে করতে আমাদের 1 মাস টাইম লাগবে। তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য সবটাই করতে হবে। আর আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য। আপনাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসা রটাতে না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার ক্লিষ্ট, বন্যার সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই। শুধু কুৎসা রটালে টিআরপি বাড়ে না, মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে। টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই। আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়, আপনার প্রথম কাজ কি? টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা? আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। 2 হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলসেমেডি ছিল। 3 হচ্ছে সর্দি কাশির মেডিসিন। 4 হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোন রকম যেন গাফিলতি না হয়। যেখানে ধান এখনো পড়ে আছে, ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো, লবণাক্ত জল, এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান, প্রদীপটা তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না, এখন বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম বিভিন্ন জেলায় হয়। কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি, আরো জেলায় হবে। এই যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বড় বড় ড্রাগন ফল, এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি। অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে। তাছাড়াও মনে রাখবেন, আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না, কিন্তু আমরা আসার পর 2013 সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন, ডায়মন্ড হারবার বলুন, অন্যান্য কাকদ্বীপ বলুন, নামখানা বলুন, দীঘা বলুন, প্রচুর ইলিশ মাছ হয়। তার কারণ একটাই, এগুলো করা হচ্ছে। ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে। আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। মাছটা বাকি আছে, তার কারণ একটা মাছ বড় হতে
2 বছর লাগে। প্রায় 700 ফার্মে মাছ তৈরির কাজও চলছে। জল ধরো পুকুর কাটি, মনে রাখবেন অনেকটা জল কিন্তু 5 লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা, তাতে অনেকটা জল কিন্তু ভরেছে। তা নাহলে আরো বন্যা হতো, আরো আসতো। তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেসিন প্রকল্প আমরা একটা করছি, তাতে অনেক জায়গা বেঁচে গেছে। এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে, 3 বছর হয়ে গেছে। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ। তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়। বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ, জলে টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি। এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। মালদার ভুতনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে, কাজ চলছিল। এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে। পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, আপনাদেরও বলছি, যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা, অবশ্য কম লোকেরই আছে জেলায়, এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে, ইলেকট্রিকিউট হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস। এটা নিয়ে চিন্তা করবেন না। জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের, সে মারা যেতে পারে। যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী। তাই জল নিয়ে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে। অনেক জায়গায় হয়েছে, 100% হয়েও যাবে, কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্তমানে। কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে, কাজে আবার হতে পারে, এগুলো দেখে রাখতে হবে। এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিবিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না, এর উত্তর মানুষ দেবে। আমি এটুকু বলি, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমি যেহেতু বাঁকুড়ায় ইন্দা সন্ধ্যা বিভিন্ন জায়গায় জল উঠেছিল, অনেকটা নামতেও শুরু করে দিয়েছে, কিন্তু বটজোড়ায় একটা দ্বীপের মতো আছে যেখানে অনেকটা জল উঠেছিল, অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। আমি সেখানে যাব। তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো, প্রোগ্রাম নেই, ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব, তাহলে আমার বন্যাক্লিষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট করা। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। আগাম পুজোর সকলকে শুভেচ্ছা। মা সকলকে শান্তি দিক, স্বস্তি দিক, শক্তি দিক, ভক্তি দিক। সবাইকে মা ভালো রাখুক, দুর্যোগ কেটে যাক, দুর্ভোগ কেটে যাক, আসুক আশারাম। ভালো থাকুক।